ওকে, তো আজকে এই এই শুরুতে আর কয়েকটা আমরা এই পদার্থের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যদি বের করা শিখি, কারণ এই যে তোমার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা থেকে এমসিকিউ একটা শিওর আসবে, মিস হবে না। ওকে, এখন আমি যদি বলি যে Na2S2O3, এইটার এইটার তোমার সেন্টার অ্যাটম কোনটা এখানে, এর এই কেন্দ্রীয় পরমাণু? সালফার। হ্যাঁ, এটা আছে সালফার। তো এখন কিন্তু প্রশ্নে কিন্তু বলে দিবে না যে তোমার কেন্দ্রীয় পরমাণু কোনটা, এটা তোমাকে বুঝতে হবে যে এটা কোনটা। এটা সেন্টার অ্যাটম। ওকে, এটা সেন্টার অ্যাটম যদি সালফার হয়, তো এখানে সালফারের এই যোজনী যে কত হবে বের করো। টু। সালফারের যোজনী কত? হ্যাঁ, 2। এটা আছে -6, এটা 2, এটা +4, সো দুইটা সালফারের জন্য +4। তাহলে এখানে সালফারের যোজনী আসছে +2। এর জন্য সেন্টার অ্যাটম এখানে কোনটা হবে? 2 নম্বরটার জন্য? না না, সায়ানাইড না, এর জন্য সেন্টার অ্যাটম হচ্ছে আয়রন। আচ্ছা, এগুলাকে যদি ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার যদি পড়ছো, এখানে সায়ানাইড এবং অ্যামোনিয়া, এগুলোকে কি বলে বলো তো? এগুলো হচ্ছে লিগ্যান্ড। সো আমরা যখন ওই চ্যাপ্টার পড়বো তখন এটা সম্পর্কে বিস্তারিত পড়বো। আর আর কালকে সায়ানাইড সম্পর্কে তো পড়ানো হয়েছিল, সায়ানাইডের এই যোজনী কত ছিল? -1। হ্যাঁ, সায়ানাইডের যোজনী যদি -1 হয়, তাহলে এখানে আয়রনের যোজনী বের করো। 6। না না, 6 হবে না। এইখানে হচ্ছে, এইখানে তোমার ওভারঅল এই যে যোজনী এখানে কত রাখতে হবে? -3 থ্রি। রাখতে হবে। হ্যাঁ, সো এটা -3 রাখার জন্য, এটা যদি -6 হয় তাহলে এটাকে +3 হইলে ওভারঅল যোজনী -3 থাকবে। আর এইখানে এটা লিখে রাখো, যদি শুধুমাত্র অ্যামোনিয়া বলে, অ্যামোনিয়ার যোজনী হচ্ছে 0। ওকে, অ্যামোনিয়ার যোজনী যদি 0 হয়, এখন এটা বের করো। এটা তো হবে, কপার হবে 2। এটা যদি 0 হয়, তাহলে এটা +2 রাখতে গেলে এটাকেও +2 হইতে হবে। ওকে, সো এইগুলা পারতে হবে কিন্তু। এখন যেমন আরেকটা আছে, এটা হচ্ছে যে Cl2O7, এটা হচ্ছে তোমার ক্লোরিন হেপ্টোক্সাইড। ওকে, সো এইখানে তোমাকে জিজ্ঞেস করবে ক্লোরিনের জারণ মান কত। সো আমাদের ক্লোরিনের এমনিতে নর্মাল জারণ মান এই কত বলো তো? -1। হ্যাঁ, -1, বাট এই যৌগে কিন্তু -1 হবে না। সো এটা তোমার যৌগের উপর ডিপেন্ড করবে যে কার জারণ মান কত হচ্ছে। এটা কত হবে ক্লোরিনের? এটা হবে +7। হ্যাঁ, সো এগুলা তোমার, এগুলা যৌগ হিসাবে বের করতে হবে। ওকে, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে, এটা হচ্ছে জারক বিজারক শনাক্তকরণ।
তো জারক বিজারক শনাক্তকরণ হচ্ছে যে তোমার একটা জারণ বিজারণ বিক্রিয়ায় দুইটা থাকবে, একটা হচ্ছে জারক, একটা হচ্ছে বিজারক। জারক কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? জারক হচ্ছে বিজারণ বিক্রিয়ার। হ্যাঁ, আর বিজারক হচ্ছে জারণ বিক্রিয়া। সো একটা যদি আমি এখানে বিক্রিয়া লিখি, এগুলো বিক্রিয়া যদি বইতেই আছে। ওকে, লেড অক্সাইড প্লাস কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় লেড আছে যে সলিড, আর আছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আচ্ছা, এখন এখানে জারণ বিক্রিয়া কোনটা হয়েছে বলো তো? আচ্ছা, এখন জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া বোঝার জন্য তোমার আগে এগুলার যোজনী গুলা দেখতে হবে। এটা -2 + 2, এইখানে এইখানে কত অক্সিজেনের হচ্ছে যে -1, এইটা কত +2। ওকে, এখন এইখানে তোমার উৎপাদে এই লেডের এই যোজনী এখানে কত হয়েছে? হুম। 0। হ্যাঁ, এটা হচ্ছে 0, কারণ এটা হচ্ছে একটা মুক্ত মৌল, মুক্ত মৌলের যোজনী হচ্ছে 0। আর এইখানে এটা আর কার্বনের হচ্ছে +4। তাহলে এইখানে তোমার অক্সিজেনের কিন্তু যোজনীর কোনো পরিবর্তন হয়নি, অক্সিজেনের সব জায়গাতে -2 আছে। তাহলে অক্সিজেন এখানে তোমার স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন। আচ্ছা, এখন এইখানে তোমার লেডের যোজনী হ্রাস পাইছে। তো এই বিক্রিয়াটা এই কোন বিক্রিয়া বলো তো? লেডের যোজনী যে হ্রাস পাইছে। এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওকে, বিজারণ বিক্রিয়ায় তাহলে এখানে বিজারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে? জারক। তাহলে জারক এখানে কে হবে? লেড। না, লেড জারক হবে না। তোমার বিক্রিয়কটা সবসময় জারক অথবা বিজারক হবে, উৎপাদ কখনো জারক বিজারক হবে না, বিক্রিয়ক হবে। সো এইখানে তোমার বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ এই যে করছে কি, লেড অক্সাইড না? আর ফলাফল তো হচ্ছে লেড। সো লেড অক্সাইড হচ্ছে যে জারক। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে। আর আর এখানে জারণ বিক্রিয়া হচ্ছে আমাদের এই যে কার্বন মনোক্সাইডের বিক্রিয়াটা, কারণ এখানে কার্বনের যোজনী বৃদ্ধি পাইছে, 2 থেকে 4 হয়েছে। তাহলে এটা জারণ বিক্রিয়া। এখন তাহলে বিজারক কি হবে? কারণ বিজারক জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে বিজারক এখানে কি হবে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। না, ভুল। না না, কার্বন মনোক্সাইড। হ্যাঁ, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। সো এগুলা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, যে নিচের কোনটি জারক, নিচের কোনটি বিজারক, বা নিচের কোনটি জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে। সো এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, এখন যেমন এখানে আরো বিক্রিয়া আছে, কার্বন মনোক্সাইড, এরপরে হচ্ছে যে I2O5, এরপরে আছে আয়োডিন, আর এখানে উৎপন্ন হচ্ছে 5 কার্বন ডাই অক্সাইড। সো এখন এখানে যোজনী গুলা দিয়ে নাও, এটা +2, সো এটা -10, এটা +10। তাহলে একটা আয়োডিনের জন্য +5। সো এখানে যেহেতু মুক্ত মৌল, এটা হয়ে যাবে 0, আর এখানে -4, তাহলে কার্বন ডাই অক্সাইডের +4। তাহলে এখানে বোঝাই যাইতেছে যে আয়োডিনের যে বিক্রিয়াটা, এটা এই এটা কি ধরনের বিক্রিয়া হবে বলো? বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওকে, সো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে জারক হবে কে?
জারক হবে কে বলো? যারা হবে হচ্ছে, এটা উচ্চারণ। আচ্ছা, এটার উচ্চারণ জানা লাগবে না, এটা হচ্ছে I2O5 আর কি। ওকে, আর এই বিক্রিয়াটা হবে, এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে বিজারক হবে কার্বন মনোক্সাইড। ওকে, এখন এগুলা এই ভালোভাবে জানতে হবে যে কোনটা জারক কোনটা বিজারক। এটা এমসিকিউ তে একটা এমসিকিউ পাবা এখান থেকে। ওকে, আচ্ছা এখন আহ, এখন বইতে আছে জারণ বিজারণের কয়েকটা প্রকারভেদ দেয়া আছে। জারণ এবং বিজারণ বিক্রিয়ার একটা প্রকারভেদের মধ্যে প্রথমেই আছে বানানিত শত জারণ। ওকে, সো এইখানে তো প্রথম বিক্রিয়াটা হচ্ছে শত জারণ বিজারণ। তো এখন শত জারণ বিজারণ বলতে তোমার এইখানে তোমার বোঝায় যে যে বিক্রিয়ায় বিক্রিয়ক যে- বিক্রিয়ক যে পদার্থ একটা থাকবে এবং ওই একটা বিক্রিয়ক পদার্থের মধ্যে একটা পরমাণু জারিত হবে আর একটা পরমাণু বিজারিত হবে, মানে এটা আছে যে একই বিক্রিয়ক পদার্থের একই বিক্রিয়ক পদার্থের একটি মৌল জারিত এবং অপর মৌল বিজারিত হবে। এটা হচ্ছে শর্টকাট সংজ্ঞা আর কি। বাট তোমার বইয়ে যে সংজ্ঞাটা আছে যে যে জারণ বিজারণ বিক্রিয়ায় উপস্থিত কোনো বিক্রিয়ক মৌলের একটি পরমাণু জারিত হয় এবং তার সাথে ওই বিক্রিয়ক পদার্থের অপর একটি মৌল বিজারিত হয় তাকে শত জারণ বিজারণ বিক্রিয়া বলে। মানে এটা হচ্ছে পুরো সংখ্যা, তোমার যদি এক্সামে আসে এইভাবে লিখতে হবে। ওকে, তো এখন তোমার এখানে ধরো যে এ বি একটা যৌগ। So, এখন একটা এর যে এই যৌগে দুইটা মৌল উপস্থিত আছে, একটা আছে এ একটা বি। তো একই সাথে এ যৌগের যদি জারিত হয় তাহলে এটা হবে প্লাস, আর বি যদি তোমার বিজারিত হয় এটা কি হবে, মাইনাস হবে না? হ্যাঁ। ওকে, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। মানে একই মৌলের, যেমন আমরা আগে যেগুলা জারণ বিজারণ বিক্রিয়া দেখলাম এগুলা দুইটা ভিন্ন ভিন্ন যৌগের মধ্যে জারণ এবং বিজারণ হয়েছে, বাট শত জারণ বিজারণ হচ্ছে একই যৌগের মধ্যে জারণ এবং বিজারণ দুইটাই হবে। সো আমাদের বইতে যে এক্সাম্পলটা দেওয়া এটা হচ্ছে যে পটাশিয়াম নাইট্রেট। এটাকে আমরা যদি হিট দেই এইখান থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে এবং পটাশিয়াম নাইট্রাইট উৎপন্ন হবে। এটা হচ্ছে নাইট্রেট, আর এটা হচ্ছে নাইট্রাইট। সো এখন এখানে খেয়াল করো, এখানে অক্সিজেনের হচ্ছে -6, পটাশিয়ামের +1, নাইট্রোজেনের এই তোমার ছিল কত, +5। তো বাট এইখানে অক্সিজেন হয়ে গেছে কত, 0,
এখানে খেয়াল করো, -4 +1, তাহলে এখানে তোমার নাইট্রোজেন কি হইতে হবে, +3 হইতে হবে না? হ্যাঁ, ওকে, তো এখন এখানে তোমার জারণ বিক্রিয়ায় কি অংশগ্রহণ এই যে করছে বলো তো? জারণ বিক্রিয়ায় হচ্ছে অক্সিজেন। অক্সিজেন, হ্যাঁ, এখানে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কিন্তু অক্সিজেন, আর বিজারণ বিক্রিয়ায় নাইট্রোজেন। বি- আর এখানে পটাশিয়াম কিন্তু তোমার কোনো ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ এখানে করে নাই, কারণ ওইটার যোজনী ফিক্সড, ওর যা যোজনী তাই আছে। ওকে, এখন তোমার বিক্রিয়া, এখন তোমার যদি খ নম্বরে আসে তাহলে একটা একটা বিক্রিয়া তো দেখানোই লাগবে, বাট এই জিনিসটা কি এটা আগে ভালোভাবে মনে রাখবা। আরেকটা আছে অসামঞ্জস্যতা বিক্রিয়া, বানানই তো লিখতে পারবো, অসামঞ্জস্যতা বানান কি? তো যাই হোক, এই যে এরকম একটা আছে না, এটা যে কি বলে, অসামঞ্জস্যতা বিক্রিয়া। ওকে, এখন দেখো, অসামঞ্জস্যতা বিক্রিয়া হচ্ছে যে তোমার যে জারণ বিজারণ বিক্রিয়া আছে, আগে আমি সংজ্ঞাটা লিখি। এটা হচ্ছে কোনো বিক্রিয়কের কিছু মৌল তোমার জারিত হওয়া মানে কি? জারিত হওয়া মানেই তো তার জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া না? হ্যাঁ, তো এখানে মানে বইয়ে সংজ্ঞা আসলে এইভাবে লিখছে যে জারিত হয়ে উচ্চ জারণ সংখ্যায় পরিণত হয়। জারিত হওয়া মানে তো উচ্চ জারণ সংখ্যা, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া। এটা যদিও লেখা লাগে না, শুধু মানে জারিত হয়ে এবং কোনো বিক্রিয়কের কিছু মৌল জারিত হয়ে আবার অবশিষ্ট মৌল এবং অবশিষ্ট মৌল বিজারিত হয়ে, এখন বিজারিত হওয়া মানে কি? জারণ সংখ্যা কমে আসবে, নিম্ন জারণ সংখ্যার, আচ্ছা জারণ সংখ্যার হচ্ছে যে ভিন্ন উৎপাদে পরিণত হয়। আচ্ছা, এটা ভিন্ন উৎপাদে, এটা বিক্রিয়াটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাকে হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া বলে। ওকে, যেমন এখানে যে বিক্রিয়াটা দেওয়া, ট্রিক্লোরিন, আর এইখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইখান থেকে যেটা উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড, NaClO3, পানি। ওকে, এখন এখন এখানে এখানে খেয়াল করো, তোমার শুরুতে ক্লোরিনের জনসংখ্যা কত ছিল? 0। আর এটা হচ্ছে যে এটার এটার নামটা লিখে রাখতে পারো, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ক্লোরেট। ওকে, আর এখানে সোডিয়াম ক্লোরাইড এই যৌগে, এটা কি হয়ে গেছে, -1 হয়েছে না এখানে ক্লোরিনের জনসংখ্যা? হ্যাঁ, আর এখানে সোডিয়াম ক্লোরাইড এই যৌগে খেয়াল করো, এখানে -6, এখানে +1, এখানে +5। সো এখন দেখো, এইখানে তোমার একটা
নির্দিষ্ট মৌল মানে ক্লোরিনের দুইটা পরমাণু এখানে আমাদের বিক্রিয়কে আছে। এই দুইটা পরমাণু একবার একবার বিজারিত হয়ে একটা জারণ সংখ্যা হ্রাস পেয়েছে আর একটা জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো এই টাইপের বিক্রিয়াগুলোকে এখানে বলা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। এখন এই যে তোমার আমরা যে একটু আগে পড়লাম শত জারণ বিজারণ, এর সাথে কি এটার মিল আছে? এর সাথে তোমার মনে হইতে পারে যে এখানেও তো একই যৌগের মধ্যে জারণ বিজারণ হয়েছে, মানে শত জারণ বিজারণে, আর এখানেও তো একই সাথে জারণ বিজারণ হয়েছে, বাট এখানে ডিফারেন্স আছে। তোমার শত জারণে কি একই মৌলের পরমাণুর মধ্যে জারণ বিজারণ হয়েছে? হয় নাই, কিন্তু এটা না। দুইটা ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে জারণ বিজারণ শত জারণে। আর অসামঞ্জস্যতা কি? একই মৌলের পরমাণুর মধ্যে জারণ বিজারণ। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। আচ্ছা, আরেকটা আছে সামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, সামঞ্জস্যতা বিক্রিয়া হচ্ছে যে, আচ্ছা দেখো, আগে বিক্রিয়াটা লিখি, তাহলে এটা বুঝতে পারবা। এখানে ছিল SO2, 2 অনু পানি আর সালফাইড এইখানে আচ্ছা, আগে আহ অসামঞ্জস্যতা একটু একটু খেয়াল করো। অসামঞ্জস্যতা যেটা হবে, তাহলে সামঞ্জস্যতা হবে তার উল্টা। এখন অসামঞ্জস্যতে এইখানে যে তোমার এই কি ছিল, যে একটা মৌলের এই পরমাণু, একই মৌলের দুইটা পরমাণু, একটা তোমার জারিত হয়েছে আর একটা বিজারিত হয়ে একটা জারণ সংখ্যা হ্রাস পেয়েছে আর একটা জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো সামঞ্জস্যতাতে এটা এটা কি হবে? এটার উল্টা হবে। উল্টা বলতে তোমার দুইটা ভিন্ন ভিন্ন যৌগে এমন একটা পরমাণু থাকবে যার জারণ সংখ্যা ওই দুইটা ভিন্ন ভিন্ন যৌগে দুই রকম হবে, বাট বিক্রিয়ার পর তারা একই জারণ সংখ্যায় পরিণত হবে। যেমন এইখানে তোমার এইটাতে H2S এর সালফারের জারণ সংখ্যা কত ছিল? হাইড্রোজেনের +2, এটার -2, এখানে অক্সিজেনের -4, সালফারের +4। সো দেখো এইখানে তার জারণ সংখ্যা ছিল -2, এইখানে জারণ সংখ্যা ছিল +4, বাট বিক্রিয়া করার পরে তারা একই জারণ সংখ্যায়, মানে তারা একটি মৌলে পরিণত হয়েছে এবং তাদের জারণ সংখ্যা 0। তো বুঝছো হুম। আগের বিক্রিয়ার সাথে এটার পার্থক্য? মানে আগের বিক্রিয়াটা হচ্ছে এর উল্টা। তোমার এই যে জারণ সংখ্যা 0 থেকে একবার বিজারিত একবার জারিত হয়েছে, বা এখন সামঞ্জস্যতা হচ্ছে যে অসামঞ্জস্যতা উল্টা আর কি। ওকে, এখন আমি এখানে সংজ্ঞাটা আর লিখে না দেই, এটা এই হাজারি স্যারের বইতে যে সংজ্ঞাটা আছে তুমি ওইখান থেকে নোটের মধ্যে লিখে নিও। ওকে, তো আজকে আমাদের যেটা মেইন টপিক, এটা হচ্ছে আয়ন ইলেকট্রন সমতাকরণ। আচ্ছা, এখন আয়ন ইলেকট্রন সমতাকরণ এইখানে আমাদের মানে শুরুতে কিছু জারক এবং বিজারক সম্পর্কে জানতে হবে। এগুলো লিখে নাও। জারক, আচ্ছা একটু তাহলে এখানে কি, এখানে টেবিল ইনসার্ট দেওয়া কিছু হবে?
আচ্ছা ধরো আমি এইখানে এটা লিখে দেই। এখানে আছে জারক। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? এটা তো দেখা যাইতেছে না, মানে ওয়েট এক মিনিট। এখানে কালার চেঞ্জ করা যায়। হ্যাঁ এটাই তো বোঝা যাচ্ছে সম্ভবত। ওকে। আচ্ছা এইখানে আছে জারক, আর এইখানে আছে এটা বিক্রিয়া শেষে অবস্থা, এবং এইটা মুখস্থ করতে হবে, এবং এইটা এখনই সাথে সাথে লিখে নাও। আচ্ছা এখন শুরুতে যেটা আছে, এটা আছে তোমার শুরুতে আছে কে মনোফোর। এটা যে জারক এটাও তোমার মনে রাখতে হবে। এবং এখানে আছে এসিড মাধ্যমে। এখন এসিড মাধ্যমে কি অথবা ক্ষার মাধ্যমে কি ওইটা আমরা পরে শিখবো, আপাতত যেভাবে লিখে দিচ্ছি সেভাবে লিখে নাও। আচ্ছা। আচ্ছা নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো এই যে চলে গেছে স্ক্রিন শেয়ার। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ এইখানে হয়ে যাবে আশা করি। ওকে, এগুলা একটা একটা করে লিখে নাও। এইখানে শুরুতে জারক পদার্থ, আর এটা আছে বিক্রিয়া শেষে অবস্থা। আচ্ছা এই জারক পদার্থ এই যে কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে? গ্রহণ করবে। হ্যাঁ, তাহলে এটা আছে গৃহীত ইলেকট্রনের সংখ্যা। ওকে। আচ্ছা এখন শুরুতে যেটা আছে KMnO4, এটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে। ওকে, এখন এটার বিক্রিয়া শেষে এটার অবস্থা হবে Mn2+। আচ্ছা এখন এইটা তোমাকে একটু মনে মনে এটা বুঝতে হবে যে KMnO4 এ তোমার ম্যাঙ্গানিজের এই জারণ সংখ্যা কত ছিল, মানে KMnO4 এ এখানে জারণ সংখ্যা কত আছে বলো। 7। হ্যাঁ, এখন এখানে তোমার জারণ সংখ্যা আছে 7। এইখানে এখন 7 থেকে এটা কত হয়েছে? 2 হয়েছে না? 2। তো তো তাহলে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা। 5টা। তাহলে এখানে গৃহীত ইলেকট্রন হবে 5টা। আচ্ছা এরপরে KMnO4 হচ্ছে ক্ষারীয় মাধ্যমে। সো এখন সবগুলোর জন্য অ্যাসিড ক্ষার, মানে তোমার অ্যাসিড মাধ্যমে একটা হয় ক্ষারীয় মাধ্যমে একটা হয়, এগুলো সবগুলোর জন্য মনে রাখা লাগে না। যে কটা লিখে দিচ্ছি সেই কটা মনে রাখলেই হবে। ওকে, এটা তোমার
ক্ষারীয় মাধ্যমে চেঞ্জ হয়ে হয় MnO2, মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ওকে, এখন এইখানে জারণ সংখ্যার এই তোমার কি কি এই চেঞ্জ হয়েছে, একটু একটু মনে মনে এটা হিসাব করো। এইখানে শুরুতে কত ছিল? +7। আর এইখানে এই যে কত হয়েছে MnO2 তে? এগুলো একটু তাড়াতাড়ি বলা লাগবে, এখানে এত সময় নেওয়া যাবে না। But এটা বলো। এটা এখানে হচ্ছে 4। হ্যাঁ, 4 হয়েছে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 3টা। হ্যাঁ, 3টা। তোমাকে এই যে এই পার্টটুকু অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হলে ম্যাথ করতে পারবে না। ওকে, আর KMnO4 যে জারক, এটা এটা মনে রাখতে হবে। এবং K2Cr2O7, এটা পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, এখন KMnO4 এবং পটাশিয়াম ডাইক্রোমেট এই দুইটাই সবচেয়ে বেশি এক্সামে আসবে। তো এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে, এবং এইটার পরিবর্তিত রূপ হচ্ছে Cr3। মানে আমরা এখানে শুধুমাত্র সেন্টার অ্যাটম নিয়ে আর কি চিন্তা করব। সো এখন পটাশিয়াম ডাইক্রোমেটে তোমার ক্রোমিয়ামের জারণ সংখ্যা তোমার কত ছিল শুরুতে? এগুলো তো মনে মনে কাউন্ট করা যায়। ছিল হচ্ছে 6 নাকি? 14, 2, হ্যাঁ, একটার জন্য 6, তাহলে এখন এই কত হয়েছে? 3। হ্যাঁ, এখন তাহলে একটা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করছে এখানে? 3টা। 3টা। বাট এইখানে কয়টা এই পরমাণু আছে? 2টা ক্রোমিয়াম পরমাণু আছে, তাহলে মোট গৃহীত ইলেকট্রন কি হবে? 2 × 3 হবে না? 6টা। এটা বুঝছো? হুম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইখানে কিন্তু ভুল হয় এইখানে। মানে এমনিতে তোমার মনে হইতে পারে যে এটা 6 থেকে 3 হয়েছে, 3 হবে। বাট এটা 3 হবে না, এটা যেহেতু 2টা ক্রোমিয়াম পরমাণু আছে, সো এটা 6 হবে। ওকে, আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, ফেরিক ক্লোরাইড। সো আচ্ছা, এটা তো মানে বোঝাই যাইতেছে, এটা যেহেতু জারক, এটা তোমার মানে বিজারণ বিক্রিয়ার পর এটা এই কিসে পরিণত হবে? এটা তো এটা আছে মূলত Fe3+ আয়ন হিসেবে না? সো এটা বিজারণ বিক্রিয়ার পর বোঝাই যাচ্ছে যে এটা Fe2+ এ পরিণত হবে। তো এখন এখানে যে গৃহীত ইলেকট্রনের সংখ্যা কত? একটা। ওকে, 1 ইলেকট্রন। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে কপার সালফেট। এখানে কপারের যোজনী কত বলো তো? টু। হ্যাঁ, 2। 2 হলে এটা হচ্ছে, এটাকে বলা হয় কিউপ্রিক। ওকে, আর এইটা তোমার হবে প্লাস, মানে কপার প্লাস, তখন এটার উচ্চারণ হচ্ছে Cu+। ওকে, তো এখানে তো বোঝা যাচ্ছে 2 থেকে 1 হয়েছে, তাহলে গৃহীত ইলেকট্রনের সংখ্যা 1। আচ্ছা, এরপরে 6 নম্বরে আমাদের হ্যালোজেন যৌগ সমূহ। এখন হ্যালোজেন যৌগ মানে আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, সবাই। ওকে, সো এইটা এইখানে এসে পরিণত হবে ক্লোরিন মাইনাস, আয়োডিন মাইনাস, ব্রোমিন মাইনাস, এইরকম। তো এখন এখানে গৃহীত ইলেকট্রনের সংখ্যা এই কয়টা? এই গৃহীত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা। এগুলা সবই কিন্তু মাথায় রাখতে হবে ম্যাথ করার জন্য। আচ্ছা, এটার উচ্চারণ কি বলতো? H2O2। পারক্সাইড।
হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। ওকে। সো এইখানে আমরা মূলত মানে হিসাব করব অক্সিজেন নিয়ে। সো এইখানে অক্সিজেন আছে তোমার এই হিসাবে। এটা কিন্তু বুঝতে হবে, এইখানে দুইটা অক্সিজেন পরমাণু, আর বিক্রিয়া করার পরে এটা পরিণত হবে 2O2 মাইনাস। আচ্ছা, এইখানে এই যে তোমার মানে বিক্রিয়কে এই জায়গায়